বিশেষত অভয়ার ঘটনার পর থেকে বিজেপির যা ভূমিকা এবং বিভিন্ন দুর্নীতির তদন্তে যেভাবে ইডিসিবিআই এর গাফিলতি, শ্লথতা, এগুলো শিথিলতা, এই সবটা লক্ষ্য করা যাচ্ছে। এটা না রাজ্যের সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বিজেপি আসলে তৃণমূলের বিরোধিতা করতে চায় না, তৃণমূলকে আসলে কোনো বিপাকে ফেলতে চায় না। সব ক্ষেত্রেই বলো না তুমি, শুধু আমি খাবারের দাম আর ওষুধের দাম বললাম, চাকরির ক্ষেত্র দেখো, প্রতিদিন স্কুইজ করা হচ্ছে, প্রতিদিন সংকুচিত হচ্ছে চাকরি ক্ষেত্র, রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে। আর কেন্দ্রের সরকার একের পর এক অ্যাবলিশ করছে, পোস্ট অ্যাবলিশ করছে। রেলে প্রায় 3 লক্ষের কাছাকাছি পোস্ট অ্যাবলিশ করে দিয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে মুখেরা তৈরি হচ্ছে, যে মুখেরা তৈরি হয়, সেই মুখেরা আসলে মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারে। এবার দলীয় প্রসঙ্গে আছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি তাকিয়ে দেখি, প্রত্যেকেই বলছে বিভিন্ন দিকে বিভিন্ন রকম কাজকর্ম চলছে। কোথাও বালি দুর্নীতি, কোথাও কয়লা পাচার, আবার কোথাও ডিএর টাকা ঠিক মতন সরকারি কর্মচারীরা পাচ্ছেন না, আরও ইত্যাদি ইত্যাদি। এত কিছু ইস্যু থাকা সত্ত্বেও আপনাদের দল সিপিআইএম সেরকম কোনো রাস্তায় নামছে ঠিকই, কিন্তু মানুষের মনে প্রতিবাদের দাগ কাটতে পারছে না কেন? সেই দাগটা না কাটতে পারার জন্যই কি পূর্ববর্তী যারা সিপিআইএমের যারা সমর্থক ছিল তারা অন্য দলে আস্তে আস্তে কনভার্টেড হচ্ছে, রূপান্তরিত হচ্ছে? দাগ কাটতে পারা না পারা এটার থেকেও আরও অনেক বেশি হচ্ছে মানুষের মনে ভরসার জায়গাটা করে নিতে পারা, যে আমরা পারবো কিছু একটা করতে। দেখুন, আপনি যদি খুব ভালো করে দেখেন, হ্যাঁ, মানুষ ইনিশিয়ালি এটা ভেবেছিলেন যে সিপিআইএম পারবে না, কিন্তু তারপর এই বিশেষত অভয়ার ঘটনার পর থেকে বিজেপির যা ভূমিকা এবং বিভিন্ন দুর্নীতির তদন্তে যেভাবে ইডিসিবিআই এর গাফিলতি, শ্লথতা, এগুলো শিথিলতা, এই সবটা লক্ষ্য করা যাচ্ছে। এটা না রাজ্যের সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বিজেপি আসলে তৃণমূলের বিরোধিতা করতে চায় না, তৃণমূলকে আসলে কোনো বিপাকে ফেলতে চায় না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন, একটা সরকার ছিল এতদিনের, সেই সরকারে আমরা তো বলিনি কোথাও দাঁড়িয়ে আমরা যখন সরকার চালিয়েছি সবটাই ভীষণ ঠিক হয়েছে, এরকমটা আমরা কখনো বলিনি। কিছু মানুষের অসন্তোষ তো কিছু জায়গাতে ছিলই, তা না হলে কেন সরকারটা পড়ে যাবে, কেন সরকারে কেন হচ্ছে যে বদল আসবে। তাহলে মানুষের ভরসাস্থলের জায়গা আবার ভরসা পেতে, ভরসাস্থল হয়ে উঠতে আমাদের বেশ কিছুটা পরিশ্রম আরও করতে হবে। বেশ কিছু পরিশ্রমের কাজ আমরা করে চলেছি, আরও অনেকটা দূর যেতে হবে। মানুষের ভরসাস্থল হয়ে উঠতে হবেই আমাদেরকে, তা না হলে এই যে দুঃসহ জায়গা, এটার থেকে সত্যি পশ্চিমবঙ্গের মুক্তি নেই। আর রইল বাকি মানুষ, এই যে আমরা রাস্তায় নামছি, একটা জিনিস ভালো করে একটু যদি তোমরা লক্ষ্য করে দেখো, ইউটিউব চ্যানেলগুলো আজকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নো ডাউট, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া যদি দেখো, মেন স্ট্রিম মিডিয়া রাজ্যের প্রধান বিরোধী দল বলে যাদের 10 জন, 20 জন, 50 জনের মিছিল যে গুরুত্ব সহকারে দেখায়, 500 জন, 1000 জন, 2000 জনের মিছিল সেই গুরুত্ব সহকারে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া দেখায় না। তার কারণ এই যে কর্পোরেট লবি যা রাজনীতিকে আজকে নিয়ন্ত্রণ করছে, সেই কর্পোরেট লবি খুব স্বাভাবিকভাবেই চায় না বামেরা রাজনীতির ক্ষেত্রে থাকুক। এই যে বাইনারি তৈরির চেষ্টা চলছে, একটা হয় তৃণমূল আছে অথবা বিজেপি আছে, এই যে বাইনারি তৈরির চেষ্টা চলছে, এই বাইনারি তৈরির খেলাটায় কর্পোরেট মিডিয়াও সামিল, ইকুয়ালি সামিল। ফলে সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছনোটা তৃণমূল বিজেপি যত সহজে পৌঁছতে পারে, আমরা তত সহজে, আমরা জানি আমাদের পৌঁছনোর কাজটা মিডিয়া আমাদের জন্য অন্তত সহজ করে দেবে না। ফলে আমাদের অন্য উপায় ভাবতে হয়, আমাদের ফিজিক্যালি যেতে হয়, যে যাওয়াটা কঠিন হয়েছে। মানুষের জীবন জীবিকা যেভাবে বদলেছে, মানুষের লাইফস্টাইল যেভাবে বদলেছে, তাতে বেশ কিছুটা সময়ের এদিক ওদিক হয়েছে, আমাদের যাওয়াটা কঠিন হয়েছে। কিন্তু আমরা এটা জানি যে আমাদেরকে ওটা পৌঁছতেই হবে, এবং আমাদের পার্টির কর্মীরা, মানে একদম রাজ্যের নেতৃত্ব থেকে শুরু করে ব্রাঞ্চ স্তরের কর্মীরা সবাই মিলে আমরা এটা চেষ্টা করছি, আমরা পৌঁছানোর চেষ্টা করছি।
এবং পৌঁছতে পারছি বলেই মানুষের ভরসা কোথাও একটা বাড়ছে। শুরু করেছিলে না তিলোত্তমার প্রশ্ন দিয়ে, যে লোকে বলছে সিপিআইএমের আন্দোলন হয়ে গেল। আসলে না, মানুষ এটা ভরসা পেয়েছেন, তখন এটা বুঝেছেন কোথাও একটা দাঁড়িয়ে সিপিআইএম পারে এই দুর্নীতিটার প্রতিবাদ করতে। এ ধরনের ঘটনা ঘটলে, এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটলে, খুনের ঘটনা ঘটলে, এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে প্রতিদিন যুক্ত থেকে মানুষের ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে যদি আমরা প্রতিদিন যুক্ত থাকি, তাহলে আমরা মানুষের ভরসাস্থল হয়ে উঠছি, ভবিষ্যতে আরও অনেক বেশি হয়ে উঠব। কর্পোরেটাইজেশন কথাটা যেটা বললেন, তো বামেদের ভূমিকা কি কর্পোরেটাইজেশনের বিরুদ্ধে এগিয়ে চলার? কিভাবে পরিকল্পনা করছে সেটা? পরিকল্পনা তো আছে, নিশ্চিতভাবে আছে। একটাই পরিকল্পনা, মানুষের সাথে যাও, মানুষের দাবি নিয়ে আন্দোলন করো। জনতা জনার্দন? অবশ্যই জনার্দন কিনা বলতে পারবো না, তবে রাজনীতির নির্ধারক জনতাই হবেন। রাজনীতির নির্ধারক কখনো কর্পোরেট গোষ্ঠী হবে না। কর্পোরেট গোষ্ঠী যদি রাজনীতির নির্ধারক হন, তাহলে আমাদের খাবার জিনিসের দাম বাড়বে। মানে কর্পোরেট গোষ্ঠী যদি রাজনীতির নির্ধারক এবং সরকারের নির্ধারক হন, যেটা এখন চলছে দেশে, তাহলে ওষুধের দাম যেভাবে বাড়ার সেভাবেই বাড়ছে। তাহলে পেহেলগাঁও নিয়ে যে উন্মাদনা তৈরি করা হলো, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে যেভাবে টুকরো টুকরো করার চেষ্টা করা হলো, আর আদতে যা ঘটল, সেনাবাহিনীর বক্তব্যের সাথে যেভাবে মিডিয়াগুলোর বক্তব্যের অমিল খুঁজে পাওয়া গেল, এক অংশের রাজনৈতিক নেতাদের বক্তব্যের অমিল খুঁজে পাওয়া গেল আসল ঘটনার সাথে, সে ঘটনাগুলো বারবার ঘটবে। এই ঘটনাগুলো যাতে আটকানো যায়, সেজন্যই আমাদের প্রচেষ্টা। সব ক্ষেত্রেই বলো না তুমি, শুধু আমি মানে খাবারের দাম আর ওষুধের দাম বললাম, চাকরির ক্ষেত্র দেখো, প্রতিদিন স্কুইজ করা হচ্ছে, প্রতিদিন সংকুচিত হচ্ছে চাকরি ক্ষেত্র। রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে, আর কেন্দ্রের সরকার একের পর এক অ্যাবলিশ করছে, পোস্ট অ্যাবলিশ করছে। রেলে প্রায় 3 লক্ষের কাছাকাছি পোস্ট অ্যাবলিশ করে দিয়েছে। এই যে পোস্ট অ্যাবলিশ হচ্ছে একের পরে, আমি ওই প্রশ্নটার পরে আসছি। এই যে পোস্ট অ্যাবলিশ হচ্ছে, প্রথম দিন শুরু হয়েছিল পোস্ট অ্যাবলিশ করা দিয়ে, এরপর হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়েই আসলে মানুষের হাত থেকে স্থায়ী কাজ কেড়ে নিতে চাইছে। এরা পোস্ট অ্যাবলিশ করেনি রাজ্য সরকার, কিন্তু স্থায়ী পোস্টে অস্থায়ী নিয়োগ করছে। এবং আমাদের যে শ্রম করে এসছে, সেখানে বলছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা, সেখানে বলছে মানে কন্ট্রাকচুয়াল, মানে আমাদের স্থায়ী কাজের সংখ্যা আরও কমবে, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এ ধরনের কাজের সংখ্যা বাড়বে, এবং যাদের দিয়ে উদয়স্ত পরিশ্রম করিয়ে নেওয়া হবে, একদম গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, একদম মেহনতি মানুষ বলতে যাদের বোঝায়, হ্যাঁ, তাদেরকে প্রত্যেক দিন আসলে কর্মী সংজ্ঞার বাইরে বের করে দেওয়া হবে, যাতে তাদেরকে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা, কর্মী স্বীকৃতি দিলে অনেক কিছু সুযোগ সুবিধা দিতে হয়, তো সেগুলো যাতে দিতে না হয়। দেখুন না, প্রকল্প কর্মী, আশাকর্মী, মিড ডে মিল কর্মী, আইসিডিএস কর্মী, এই যারা রয়েছেন, এরা তো মা ও শিশুর পুষ্টি, মূলত এই ফিল্ডটার ওপরে কাজ করেন। যে বাচ্চারা না খেয়ে স্কুলে আসে, সেই বাচ্চাদের মুখে অন্ন জোগানোর কাজ করেন। কিন্তু দেখুন, এদেরকে এখনও কেউ কর্মীর স্বীকৃতি দেয়নি, কর্মী স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রের সরকার। এবং শুধু তাই নয়, প্রত্যেক বছর এই ক্ষেত্রগুলোতে বাজেটের বরাদ্দ কমছে। পিছিয়ে পড়া মানুষ যারা, তাদের উন্নতিকল্পে বাজেট বরাদ্দ বাড়ছে না, কিন্তু আসলে বাজেট বরাদ্দ কমছে প্রত্যেক বছর। ফলে কর্পোরেট যদি রাজনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে, নিয়ন্তা হয়ে ওঠে, তাহলে এই ঘটনাগুলোই ঘটবে, বারবার ঘটবে। তুমি বলছিলে জনতা জনার্দন, জনতা যদি সত্যি রাজনীতির জনার্দন হয়ে উঠতে পারে, জনতাই যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে, এই কর্পোরেট লবির যার ষড়যন্ত্র সেটাকে ভেঙে চুরে, যার নিয়ন্ত্রণ সেটাকে ভেঙে চুরে যদি চুরমার আমরা করতে পারি, মানুষকে সাথে নিয়ে মানুষ যদি করতে পারেন, তাহলে সত্যি এদেশের রাজনীতি বদলাবে। বামেরা এই রাজনীতির কথা বলে, মানুষকে সাথে নিয়ে মানুষের স্বার্থে কাজ করার কথা বলে। আদানি আম্বানির স্বার্থে বামেদের কাজ নয়। বিরোধী রাজনীতি কি ক্ষমতা দখলের একমাত্র পথ? কোন ক্ষমতা দখলের কথা বলছেন? সরকারের ক্ষমতা। তো আমাদের দেশের সরকার, আমাদের দেশের যা রাজনৈতিক ব্যবস্থা, সেটা তো পার্টিজান পলিটিক্স।
রাজনৈতিক দলগুলো এখানে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে রাজনৈতিক দলবিহীনভাবে ক্ষমতা এখানে কি করে পাওয়া যাবে? রাজনৈতিক দলবিহীন না, ক্ষমতা আসতে গেলে তো কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেই হবে। এক্স্যাক্টলি সো। কিন্তু বিরোধী রাজনীতি, যেরকম খালি শাসক দলের বিরোধিতা করলেই কি সেটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো শাসক দলের শুধু বিরোধিতা করাটা আমাদের কখনো উদ্দেশ্য নয়। তোমাকে আমি রিসেন্ট একটা উদাহরণ দিই। যদি আমরা সত্যি সর্বক্ষেত্রে শাসক দলের বিরোধিতা করতাম, তাহলে পেহেলগাঁওয়ের ঘটনার পরে আমরা দাঁড়িয়ে তো এই কথা বলতে পারতাম না যে যে ঘটনা ঘটেছে জঙ্গি দমনের প্রশ্নে আমরা আছি ভারতবর্ষের সরকারের সাথে এবং আমরা থেকেছি ভারতবর্ষের সরকারের সাথে। হ্যাঁ, একই সাথে সাথে আমরা যেমন পেহেলগাঁওয়ের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি সেদিন কেন ছিল সেটাও প্রশ্ন তুলেছি, সে তেমনি আমরা থেকেছিও ভারতবর্ষের সরকারের সাথে। ভারতবর্ষের সরকার যেদিন বললো যে আমরা ওদেশ থেকে এসে জঙ্গি আক্রমণ করে গিয়েছে, আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে দাঁড়িয়ে আমরা পরিমিত আক্রমণ করব। পরিমিত আক্রমণ মানে কি? পরিমিত আক্রমণ মানে হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলোর ওপরেই আক্রমণ করা হবে। এই কথা যেদিন ভারতবর্ষের সরকার বলল, সিপিআইএম তো সেদিন এটার পাশে ছিল। ফলে সব ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বিরোধিতা করি, ঘটনাটা এরকম নয়। যেখানে দেশের স্বার্থ জড়িত, মানুষের বৃহত্তর স্বার্থ জড়িত, সেখানে আমরা কখনোই দেশের সরকার বা রাজ্যের সরকারের বিরোধিতা করি না। কিন্তু হ্যাঁ, যেখানে খুব নিশ্চিতভাবেই দেশের মানুষের স্বার্থ, রাজ্যের মানুষের স্বার্থ বিঘ্নিত হয়, সেখানে দাঁড়িয়ে আমরা অতি অবশ্যই বিরোধিতা করি। এবং এই বিরোধিতা করাটা যে কোনো রাজনৈতিক বিরোধী দলের কাজ। এই বিরোধিতা আমরা করবই। সুস্থ গণতন্ত্রের জন্যই এই বিরোধিতার স্পেসটা থাকা ভীষণ জরুরি। শেষ প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামেরা কি শুধু কাস্তে হাতুড়ি তারা এই প্রতীকটার উপর বিশ্বাসী, নাকি কোনো মুখের উপর বিশ্বাসী? আমাদের গোটা রাজনীতিটা আমাদের আদর্শের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে। একটা কোনো মুখ আছে আমাদের এরকমটা নয়। আমাদের রাজনীতিতে হ্যাঁ, আন্দোলন সংগ্রামের ময়দানে দাঁড়িয়ে কেউ কেউ বেশি জনপ্রিয় হন, এটা চিরকাল হয়ে এসছে। এটাই কোনো অস্বাভাবিকতার কোনো বিষয় নেই। কোনো মানুষ বেশি জনপ্রিয় হন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে হন। আমাদের এই যে মুখের কথা বললে না, এই মুখ যখন তৈরি হয় বাম আন্দোলনে, সেটা কেউ বাইরে থেকে এসে হঠাৎ করে প্রজেক্ট করলো আর মুখ তৈরি হয়ে গেল, বা দাঁড়িয়ে আমরা দেখলাম যে 10 দিন টিভি ক্যামেরা তার পেছনে এমনি এমনি ঘুরে বেড়ালো, পাশাপাশি এমনি এমনি ঘুরে বেড়ালো, আর সে হচ্ছে যে মুখ তৈরি হয়ে গেল। 4টে আজে বাজে কথা বলে 5টা এমন মন্তব্য করলো যে মন্তব্যগুলো রাজনীতিতে অনভিপ্রেত, সেই নিয়ে হচ্ছে যে বিরাট একটা আলোচনা হলো, সে মুখ তৈরি হলো। এভাবে আমাদের পার্টিতে, এভাবে আমাদের রাজনীতিতে মুখ তৈরি হয় না। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে মুখেরা তৈরি হচ্ছে, যে মুখেরা তৈরি হয়, সেই মুখেরা আসলে মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারে। সেই মানুষ, তারা আসলে কি বলবো, দাবি দাওয়া নিয়ে এই যে আমাদের সামগ্রিক আন্দোলন, সেই আন্দোলনের ফসল তারা। ফলে মুখ আর আন্দোলন এ দুটো কখনো আলাদা করা যাবে না। একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের জনসাধারণের উদ্দেশ্যে তোমার বার্তা কি? আমাদের ভালো থাকতে হবে, আর ভালো থাকতে গেলে এই অন্ধকার দিনগুলো কাটাতে হবে আমাদের। যারা আমাদের হকের টাকা চুরি করছে তাদেরকে যেমন সরাতে হবে, তেমনি হকের টাকা সরাচ্ছে যারা, এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার দায়ভার যাদের ছিল, যারা হচ্ছে যে এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করছে না, কেন্দ্রের সরকারে থাকার সুযোগ নিয়েও বড় বড় বাতেলা ঝাড়ছে যে আমাদের অনেক কিছু হচ্ছে যে করে ফেলতে হবে, এরা অনেক কিছু করে ফেলবে, সেই বিরোধী দল যারা সাম্প্রদায়িক রাজনীতিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে লালন পালন করছে। এবং একই সাথে এই কথাও বলতে হয়, আমাদের রাজ্যের সরকারের প্রশ্রয়ে এরা লালিত পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের ঐক্য অটুট থাকুক। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই কালচার যা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে লালন পালন করে এসেছি, সেই ঐতিহ্য, সেই সংস্কৃতি, এই সংস্কৃতি যেন আমরা আবার সেই সংস্কৃতিকে যেন ফিরিয়ে আনতে পারি। আমরা যেন ভেদাভেদ, ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে, এই ভেদাভেদকে আমরা যেন কোনোভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের মাটিতে টলারেট না করি। এই আবেদন
আমার সবার কাছে থাকবে। অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ব্যস্ত সময় বের করে আমাদের জন্য সময় দিয়েছো। তুমি অনেক ভালো থাকো এবং দলের কাজ করে যাও, এটা আমাদের প্রত্যেকেরই তোমার প্রতি শুভেচ্ছা, এবং আশা করি তোমাকে এই চ্যানেলে আমরা আবার অতিথি হিসাবে পাবো। অবশ্যই। খুব ভালো থাকবে, খুব আনন্দ থাকবে।